না। বাঁচাও, বাঁচাও আমাকে, প্লিজ আমাকে কেউ বাঁচাও, আমাকে ছেড়ে দিন প্লিজ, আপনাদের পায়ে পড়ি, আমি কিছু করিনি। মিহু প্রতিদিন সকালে ছাদে এসে সকালের মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করে, সাথে আর্ট প্র্যাকটিস করে। আজ মিহু ছাদের এক কর্নারে বসে কিছু একটা আর্ট করছিল। তখনই দূর থেকে আশঙ্কিক পুরুষালী চিৎকার কানে ভেসে আসলো। মিহু দ্রুত উঠে দাঁড়ায়। মিহু তাকিয়ে যা দেখল তার জন্য মিহু মোটেও প্রস্তুত ছিল না। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল। মিহু একটা শুকনো ঢোক গিলল, দেখল তাদের বিল্ডিংয়ের পিছনের দিকে বাংলোটার পিছনে একটা ছেলেকে তিনজন লোক মুখে কালো মুখোশ পরে নির্মমভাবে মারছে। একজন সুঠামদেহী পুরুষ একটু দূরে অন্যদিকে ফিরে সিগারেট টানছে। মার খাওয়া লোকটি আরও কিছু বলতে যাবে, তার আগেই লোকটার মুখ চেপে ধরে ওখানকার একটা লোক। তারপর লোকগুলো ছেলেটার একটা পা বীভৎসভাবে ভেঙে দেয়। সেই দৃশ্য মিহু সহ্য করতে না পেরে না। বলে চিৎকার দিয়ে উঠল। সবার চোখ তখন মিহুর দিকে। মিহি দ্রুত হাত দিয়ে মুখ ঢেকে সেখান থেকে প্রস্থান করল। যাদের একটা কমলা গাছের আড়ালে দাঁড়িয়েছিল বলে কেউ মিহুর মুখটা স্পষ্টভাবে দেখতে পায়নি, কিন্তু অদূরে দাঁড়িয়ে থাকা লোকটির নজর এড়াতে পারেনি মিহু। মিহু খুব দ্রুত ড্রয়িং রুমে চলে আসে। এসে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি পান করে হাঁপাতে থাকে। মিহুর অবস্থা দেখে মিহুর মা বলে ওঠে, আরে আরে, এভাবে দৌড়ে আসলি কেন? এখনই তো পড়ে যেতিস, মনে হচ্ছে বাঘে ধাওয়া করেছে। এত বড় ঢ্যাঙা মেয়ে, এখনো ছুটোছুটি করার বয়স আছে? এই মেয়েকে নিয়ে আর পারি না। বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। মিহুর বাবা আর চাচু সোফায় বসে চা খাচ্ছিল আর টুকটাক ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করে মিহু এভাবে দৌড়ে আসাতে তারাও মিহুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মিহুর বাবা মিহুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাই ডল, এভাবে ছুটোছুটি করছো কেন? এখন যদি পড়ে যেতে কি হতো বলো তো? মিহু এতক্ষণে কিছুটা শান্ত হয়েছে। সে জবাব দেয়, কিছু হয়নি পাপা, তুমি একটু আমার সাথে এসো তো। মিহু দ্রুত তার বাবার কাছে যেয়ে টানতে টানতে ছাদে নিয়ে যায়। সেই জায়গাটায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে সে দেখছিল ঘটনাটা, কিন্তু মিহু কিছু দেখতে পায় না। এদিকে মিহুর বাবা প্রশ্ন করেই চলেছে, কি হয়েছে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? মিহুর কাছে তার বাবা বন্ধুর মতো, সবকিছু বাবাকে শেয়ার করে মিহু। মিহুর বাবাও মেয়েকে অসম্ভব ভালোবাসেন, বলতে গেলে মিহু তার প্রাণ ভোমরা। মিহু তার বাবাকে সব ঘটনা খুলে বললেন। মিহু বাবার প্রথমে বিশ্বাস না হলো, পরবর্তীতে বিশ্বাস করেন, কারণ তার মেয়ে কখনো তাকে মিথ্যা বলে না। তিনি নিজেও বুঝতে পারছিলেন বিষয়টা, তাই মিহুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিচে খেতে নিয়ে যান। কিন্তু মিহুর মনে একটা প্রশ্ন ঘুরতেই থাকে, এত দ্রুত সবাই কোথায় গেল? এটা কি তার ভ্রম নাকি বাস্তব? শহরের টপ বিজনেসম্যান আদ্রিস দেওয়ানের বড় পুত্র আফসার দেওয়ান প্রত্যয়ের বিয়ে বলে কথা, আর পুরো শহর জানবে না তা কি করে হয়? অবশ্যই ধুমধাম করে হবে দুটো ছেলের। আমার বড় ছেলে বিয়ে এমনভাবে অ্যারেঞ্জ করব না যেন মিডিয়ার লোক নিউজ বানাতে বানাতে ক্লান্ত হয়ে যায়, বলে আদ্রিস দেওয়ান হো হো করে হেসে ওঠেন। তখনই রোশন আরা বেগম বলেন, হ্যাঁ, সেই তো সকাল থেকে কাজ করে মরছি আমি, আর আপনি বসে বসে হুকুম করবেন? এখানে কত কাজ বাকি, কিছুদিন পর বিয়ে দিলে হতো না? না, আপনি তো আমার কোনো কথা শুনেন না, আমার হয়েছে যত জ্বালা। আদ্রিস দেওয়ান বুঝলেন তার স্ত্রী আজ মাথা গরম হয়ে গেছে। এখন কিছু একটা বলে এখান থেকে কেটে পড়াই শ্রেয়। আহা গিন্নি, তুমি এত চাপ নিচ্ছ কেন? বাড়িতে কি কাজের লোকের অভাব আছে? তুমি শুধু হুকুম করো, দেখবে তাকায়া করে দিবে। আমি এখন একটু ওই দিকটায় যাই, দেখি সব কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। বলে আদ্রিস দেওয়ান কেটে পড়লেন। প্রত্যয় এতক্ষণ সোফায় বসে তার মা বাবার কথা শুনছিল আর মিটিমিটি হাসছিল। শত হোক বিয়ে বলে কথা, প্রত্যয় বরাবরই মা বাবার বাধ্য ছেলে, কখনো তাদের কথার অবাধ্য হয় না। তাই জীবনে কখনো প্রেম করা হয়ে ওঠেনি। এই তো আজ তার মা বাবা তাদের নিজেদের পছন্দের মেয়েকে ছেলের বউ করে আনছে। এতে অবশ্য প্রত্যয়ের কোনো আপত্তি নেই, কারণ মেয়ে যথেষ্ট সুন্দরী এবং ভদ্র।
তখনই গেট দিয়ে সজোরে বাইক নিয়ে ঢুকলো কেউ একজন। বিয়ে উপলক্ষে পুরো বাড়ি ডেকোরেট করা থাকা লোকজন সবাই তাকায় লোকটার দিকে। ব্ল্যাক শার্ট পরিহিত, 6 প্যাক বডি, 6 ফিট হাইট, গায়ের রং ফর্সা, ধূসর রঙের চোখ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। এক কথায় একজন সুদর্শন যুবক, যেন পরম যত্নে খুবই নিখুঁতভাবে বানানো হয়েছে। কোনো মেয়ে এক দেখাতেই ফিদা হয়ে যাবে। বাইকটা পার্ক করে আঙ্গুলে বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুমে ঢুকে রওশনারা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, খিদে পেয়েছে, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রওশনারা বেগম এমনিতে রেগেছিলেন। ছোট ছেলের মাত্র আগমনে তিনি বলে উঠলেন, আসছে লাট সাহেবের আরেক পুত্র। বলি, বাড়িতে তোর বড় ভাইয়ের বিয়ে আয়োজন হচ্ছে, কোনো কাজে একটু হাত লাগালেও তো পারিস। না হলে একটু দেখ সব কাজ ঠিক মতো হচ্ছে কিনা। তা না করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস যেন বাড়িতে কিচ্ছু হয়ইনি, সব স্বাভাবিক। আয় তাড়াতাড়ি, টেবিলে খাবার দিচ্ছি, খেয়ে আমাকে উদ্ধার কর। এরিস এমন একটা ভাব নিয়ে উপরে চলে গেল যেন সে কিছুই শোনেনি। কাশফি ডিভানে বসে ফল খাচ্ছিল। এরিসের বেপরোয়া ভাব দেখে রওশনা বেগমকে বলল, মামনি, দেয়ান বাড়ির ছোট ছেলে, পার্থিব দেয়ান এরিস বলে কথা, একটু তো অ্যাটিটিউড থাকবেই। মনে মনে বলল, তাছাড়া মামনি, তোমার ছেলে হাইট ফিটনেস যা জোস না, আমার তো ইচ্ছে করে সবসময় জড়িয়ে ধরে চুমু খাই। অলওয়েজ লাইক ইউ বেবি। শহরের টপ বিজনেসম্যান আদ্রিস দেওয়ানের 2 ছেলে, বড় ছেলে আফসার দেওয়ান পদ্মই আর ছোট ছেলে পার্থিব দেওয়ান এরিস। আদ্রিস দেওয়ানের এক বোন যার নাম আফিয়া দেওয়ান। আফিয়া দেওয়ানের মির্জা পরিবারে বিয়ে হয়। আফিয়ার স্বামী সাদমান মির্জা। আফিয়া 2 ছেলে মেয়ে, ছেলে কৈলাস মির্জা আর মেয়ে কাশফি মির্জা। আফিয়া ছেলে বড় এবং মেয়ে ছোট। মিহু আপু, আর কতক্ষণ? তাড়াতাড়ি আসো, সবাই এবার আমাদের রেখেই চলে যাবে। আমার হয়ে গেছে নিতু, দাঁড়া আসছি। মিহু হাতে ঘড়িটা পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামতে থাকে। সবার বাইরে ওয়েট করছে, চলো। হ্যাঁ চল। শেহের পরিবারে আশরাফ শের ও আফজাল শেহের 2 ভাই 2 ভাইয়ের প্রাণ। কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া করে না, বরং ঠান্ডা মাথায় ভেবে চিনতে একে অন্যের মতামতে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন। আশরাফ শেহেরের 2 ছেলে মেয়ে, বড় মেয়ে অনুমেঘা নওশিন মিহু আর ছেলে তাওছিফ শেহের সায়র। স্ত্রী তাহিয়া বেগম। মিহু এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এবং সায়র ক্লাস 9। আফজাল শেহেরের স্ত্রীর নাম শ্যামলী বেগম। আফজাল শেহের ও 2 ছেলে মেয়ে, ছেলে বড় সৌরভ শেহের এবং মেয়ে তানিয়া শেহের নিতু। তবে কেউ কারোর সন্তানকে আলাদা চোখে দেখে না, নিজের সন্তানের মতোই দেখেন। নিতু এবার এসএসসি পরীক্ষার্থী এবং সৌরভ পড়াশোনা শেষ করে বাবা চাচাদের সাথে ব্যবসায় বসেছে। মিহুর মামাতো বোনের বিয়ে উপলক্ষে মিহুরা আজ তার নানার বাড়ি যাচ্ছে। সবাই একে একে গাড়িতে উঠে বসলো। গাড়িতে সামনের সিটে বসেছেন আশরাফ ও আফজাল, তারা 2 ভাই। আশরাফ সে ড্রাইভ করছেন, পিছনের সিটে বসেছে মিহু, নিতু আর সায়র। সবার পিছনের সিটে বসেছে তাহিয়া বেগম, শ্যামলী বেগম আর সৌরভ। মিহুদের বাড়ি ঢাকা মিরপুর আর মিহুর মামার বাড়ি রূপগঞ্জ। মিহু, নিতু আর সায়র একটু চঞ্চল প্রকৃতির। তারা গাড়িতে বসেই সেখানে গিয়ে কি করবে এসব নিয়ে মজা করতে শুরু করলো। সৌরভ বরাবরই চুপচাপ থাকতে পছন্দ করে, তাই সে আর মিহুদের সাথে যোগ দিল না। অ্যারিস ফ্রেশ হয়ে একটা ওভারসাইজ টি শার্ট ও ট্রাউজার পরে নিচে নামলো। এরিসকে নামতে দেখে কাশবি মনে মনে আওড়াই, উফ, এই টি শার্টে তোমাকে যা লাগছে না বেবি, মনে হচ্ছে কোনো চকলেট বয়। ইউ আর অলওয়েজ হট। এরিস মাত্র 1 লোকমা ভাত মুখে দিতেই কাশফিও এরিসের সাথে খেতে বসে। কাশফির নজর এরিসের ভালো করেই জানা। কাশফি হাসিতে এরিসের ঘা জ্বলে উঠল, তবুও এরিস কোনো রিয়াক্ট করলো না। মেহমানদের অসম্মান হোক সে তো চায় না। কাশফি এরিসকে জিজ্ঞাসা করে, কেমন আছো এরিস ভাই? ভালো, তুই কেমন আছিস? ফুপিরা কখন আসবে? ভালো আছি, তারা একটু পরই চলে আসবে। তোমাকে আরেকটু তরকারি দিই? বলে মিটি মিটি হাসে আর এরিসের দিকে তাকাতে থাকে। এরিস নিচের দিকে চেয়ে খেতে খেতে বলে, খেতে বসেছিস, চুপচাপ খা।
আমার বাড়ি, আমারটা আমি নিজে নিয়েই খেতে পারবো। আমার দিকে এভাবে তাকিয়ে থাকার কিছু হয়নি। কাশফি কিছুটা অপমানিত বোধ করে আবারও ট্যাপ ট্যাপ করে তাকিয়ে ছিল বলে লজ্জাও পায়। দ্রুত নিচের দিকে খেতে থাকে আর ভাবতে থাকে। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। কাজে মেয়ে লতিকা দরজা খুলে দেখে একজন পুলিশ এসেছে। লোকটা অ্যারিসের খোঁজ করছে। মিহুদের তার মামার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বেলা 2টা বেজে গেল। যেহেতু তারা একটু দেরি করে বের হয়েছিল। মিহুর মামার বাড়িটা 2 তলা বিশিষ্ট কিছুটা পুরনো বাড়ির মতো। এই বাড়িটা খুব শখ করে মিহুর নানা বানিয়েছেন। একে একে সবাই গাড়ি থেকে নিজেদের ব্যাগ নিয়ে নেমে গেল। মিহুর ব্যাগটা খুব ভারী ছিল বলে মিহু সবার শেষে নামলো। মিহু কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে চোখ বোলায়। তার নানুর নামটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মিহুর নানা তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই বাড়িটা তার স্ত্রীর নামে করেন। মেহনাজ ভবন। মিহু ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলো, কিন্তু ব্যাগটা ভারী হয় মিহুর খুব কষ্ট হচ্ছিল। মিহু মনে মনে নিজেকেই নিজে বকা দিতে থাকলো। ধুর, কেন যে এত জামা কাপড় এনেছিলাম, মনে হচ্ছে আটার বস্তা টানছি। আমার শরীরের সব শক্তি আজ ক্ষয় হয়ে যাচ্ছে। মিহুর মুখটা থমথমে হয়ে গেল, আবার বলল, আমার কি দোষ? কোনটা রেখে কোনটা আনবো বুঝতেই পারি না, তবু অর্ধেক এনেছি। এই যা, অনলাইন থেকে অর্ডার করা চুড়িদারটা তো আনা হলো না। তখনই মিহুর মামাতো ভাই অমিত হাসি হাসি মুখ নিয়ে মিহুর দিকে এগিয়ে গেল। মিহুর গায়ের রং এমনিতে ফর্সা, সাথে চোখে কাজল, ঠোঁটে হালকা নুট কালার লিপস্টিক। ব্যাস এইটুকুই অমিতের ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট। মিহুর মুখটা বড্ড মায়াবী, যে কোনো ছেলে একবার দেখে প্রেমে পড়ে যাবে। মিহু পিঙ্ক কালার গাউনের সাথে হোয়াইট কালার লেগিংস পরে এসেছে, সাথে পিঙ্ক কালার ওড়নাটা খুব সুন্দর করে মাথায় দেওয়া। পিছনে কোমর অবধি ঘন কালো চুলগুলো ছেড়ে এসেছে মিহু। মিহুকে দেখে অমিত মনে মনে আওড়ায়, মিহু, তোকে যা লাগছে না, আমি তো আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। খুব শীঘ্রই তোকে এই বাড়িতে সারা জীবনের জন্য নিয়ে আসবো। তোর মতো সুন্দর একটা বউ কেনা চাই। তোকে বাকি মেয়েদের মতো ফুর্তি করে ছেড়ে দেওয়া যাবে না। তোকে আমি বিয়ে করব। বলে একটু বাঁকা হেসে অমিত মিহুকে জিজ্ঞেস করলো, কেমন আছিস মিহু? ভালো আছি, আপনি কেমন আছেন? এতক্ষণ ছিলাম না, তবে এখন খুব ভালো আছি। মিহু অমিতকে এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি হতে লাগলো। সে ব্যাগটা হাতে নিবে, তখনই অমিত মিহুর ব্যাগ নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, এত ভারী তুই নিতে পারবি না, আমি নিচ্ছি। মিহু কিছুটা স্বস্তি পায়, সে দ্রুত এগিয়ে যায়। মিহু বাড়িতে ঢুকতে দেখে মিহুর নানা ভাই লাঠি ভর করে দাঁড়িয়ে সবার সাথে কৌশল বিনিময় করছেন। মিহু তার নানা ভাইকে জড়িয়ে ধরল। কেমন আছো নানা ভাই? কতদিন পর তোমাকে দেখতে পেলাম। মিহুর নানা ভাই ইহান খান একটু অভিমানী সুরে বললেন, আমার মতো বুড়োকে কি কারো মনে আছে? কেউ তো আমাকে দেখতেও আসে না, এখন বুড়ো হয়ে গেছি কিনা। মিহু একটু মুচকি হেসে জবাব দিল, এই তো এসে গেছি নানা ভাই, আর রাগ করতে হবে না, এবার অনেক দিন থাকবো। বলে দুজনেই হেসে ওঠে। এরপর মিহু তার 2 মামা ও মামিদের সাথে কুশল বিনিময় করে। মিহুর মায়েরা 2 ভাই 1 বোন, তাদের মধ্যে সবার বড় ইমরান খান, তারপর মিহুর মা তাহিয়া বেগম, আর সবার ছোট হচ্ছে ইফাজ খান। ইমরান খানের 2 ছেলে মেয়ে, অমিত খান এবং মৌমিতা খান। অমিত রাজনীতি নিয়ে ব্যস্ত, আর মৌমিতায় এবার অনার্স 3য় বর্ষে পড়ে। মৌমিতার বিয়ে উপলক্ষে আজ সবার এখানে আসা। ইফাজ খানের 2 মেয়ে যমজ এবং 1 ছেলে। ছেলের নাম অয়ন, বয়স মাত্র 3 বছর। 2 মেয়ে আরিয়া আর মারিয়া, দুজনেই এবার ক্লাস 7-এ পড়ে। তারপর মিহু আর নিতু মৌমিতার সঙ্গে তার রুমে চলে যায় ফ্রেশ হতে। একে একে সকলে ফ্রেশ হতে চলে যায়, আর মিহুর মামিরা টেবিলে একের পর এক খাবারের আইটেম সাজাতে থাকে। পুলিশ লোকটা এরিসের খোঁজ করছে দেখে লতিকা এরিসকে ডাকতে লাগলো, ছোট ভাই যান, তাড়াতাড়ি আরেন, দেখা যান, আপনার একটা পুলিশ বেটা খুঁজতেছে। লতিকার ডাক শুনে সকলেই হতভম্ব হয়ে যায়। কাজ ফেলে সকলেই ছুটে আসে ড্রয়িং রুমে। কাশফি ভাবতে থাকে, এরিস ভাই কি এমন করেছে যে পুলিশ বাড়িতে চলে এসেছে?
নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আবার কারোর সাথে মারামারি করেনি তো? এবার কি হবে? এরিস ভাইকে সত্যিই কি পুলিশ নিয়ে যাবে? কাশফির মুখটা মুহূর্তেই থমথমে হয়ে যায়। হঠাৎ কাশফির মাথায় একটা বুদ্ধি চলে আসে। যদি এরিস ভাইকে ধরে নিয়ে যায় তাহলে আমি ছাড়িয়ে আনবো। তাহলেই তো এরিস ভাই আমাকে পছন্দ করবে। আমি এরিস ভাইয়ের মনে আস্তে আস্তে জায়গা করে নিতে পারবো। বলে কাশফি একটু মুচকি হাসে। এরিস লতিকাকে ডেকে পুলিশ লোকটাকে ড্রয়িং রুমে বসাতে বলে। নিজের মতো খেয়েই যাচ্ছিল। এদিকে লতিকা পুলিশকে বসতে বলে ভয়ে আতঙ্কিত হয়ে রোশনারা বেগমের কাছে গিয়ে দাঁড়ায়। খালাম্মা, এবার কি হবে? ছোট সাহেব কি করছে যে পুলিশ আইসে ধয়রা নিতে? ও খালাম্মা, আমার তো ভয় করতেছে। রোশনারা বেগম নিজেও বুঝতে পারছিলেন না হচ্ছেটা কি। আদ্রিস দেওয়ানো বাড়িতে নেই। এরিসের বাড়িটা 3 তলা বিশিষ্ট বিধায় পুরো বাড়িটা সাজাতে অনেক লোক কাজ করছে। রোশনারা ভাবতে থাকলেন, এরিসের তো এমনিতেই মাথা গরম, কারো কথা শুনে না, সব সময় নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। এই নিয়ে তো আমাদের কম ভোগান্তিতে ফেলে না ছেলেটা। এবার যদি পুলিশ ধরে নিয়ে যায়, সামনে বড় ছেলের বিয়ে, ছেলের শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কি করে? আল্লাহ রক্ষা করো। তখনই এরিস ড্রয়িং রুমে প্রবেশ করে। পুলিশ লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। পুলিশ লোকটা বসে থেকে উঠে দাঁড়িয়ে মুখের গম্ভীর ভাবটা বজায় রেখে এরিসের দিকে এগিয়ে গিয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট পার্থিব দেওয়ান ঐরিশ। রোশনারা বেগমের এবার যায় অবস্থা। তিনি কথাটা শুনে আটকে উঠলেন। তিনি লতিকাকে শক্ত করে ধরেন, যেন এখনই কেঁদে দিবেন। কিন্তু রোশনারা বেগমের পুলিশ লোকটার চেহারা কিছুটা চেনা চেনা লাগলো। তবে তিনি মনে করতে পারছিলেন না কে হতে পারে। এসার পুলিশ লোকটা কিছুক্ষণ তাকিয়ে থেকে দুজনেই হো হো করে হেসে ওঠে। উপস্থিত সকলেই হতভম্ব, সবাই অবাক দৃষ্টিতে তাকিয়েছে। এটা কি হলো? তখনই তো পুলিশ লোকটা এরিসকে অ্যারেস্ট করার কথা বলছিল, এখন আবার পাগলের মতো হাসছে কেন? কাশফি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল এরিস আর পুলিশটার দিকে। এদের মনে চলছেটা কি? রোশনারা বেগম এবার চিনতে পারলেন লোকটাকে। পুলিশ লোকটা হাসতে হাসতেই বলতে লাগলো এরিসকে, দেখলি কেমন ভয় পাইয়ে দিলাম সবাইকে, বিশেষ করে আন্টিকে। বলে ঠোঁট টিপে হাসতে লাগলো। এরিস ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে এক হাত চুলে বুলাতে বুলাতে বলে, অভিনয়টা কিন্তু দারুণ করেছিস নীরব। আচ্ছা তুই ওয়েট কর, আমি আসছি। বলেই এরিস উপরে চলে যায়। তখনই রোশনারা বেগম এসে নীরবের কান টেনে ধরলেন। আন্টি লাগছে তো, রাগ হয়েছ আমার উপর, তাহলে আমার উপরে ছাড়ো। বেচারা কানটাকে কেন শাস্তি দিচ্ছ আন্টি? একটা ইনোসেন্ট ফেস করে বলল। রোশনারা বেগম কানটা হালকা করে ধরে পিঠে একটা চাপড় দিয়ে বললেন, হতচ্ছাড়া বাদর ছেলে, এমনি তো আমি স্ট্রোক করে ফেলতাম ভয়ে। কতটা চিন্তিত ছিলাম জানিস তুই? তোর শরীরেই পুলিশের পোশাক কেন? আর এত বছর আমাকে একটু মনে পড়েনি তোর? আন্টি আগে কানটা ছাড়ো, সব বলছি। রোশনারা বেগম কান ছেড়ে দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে রইলেন। নীরব বলতে শুরু করলো, আমি 1 মাস হলো পুলিশের চাকরিতে জয়েন করেছি। এরিস দেশে আসার পর অনেকবারই দেখা করেছি, কিন্তু তোমাদের বাড়িতে আসার সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি। কারণ আমরা এখন আর আগের বাসায় থাকি না, বর্তমানে যে বাসাটাতে থাকি সেটা এখান থেকে অনেক দূরে। তাই আজ যখন এরিসের সাথে ফোনে কথা হলো তখন জানতে পারলাম প্রত্যয় ভাইয়ার বিয়ে। আবার আমি আজ রূপগঞ্জে যাচ্ছি একটা কেসের ইনভেস্টিগেশনে। তো এরিস বলল ও নাকি রূপগঞ্জে যাবে, তাই ভাবলাম এখানে চলে আসি, দুজন একসাথেই যাব। আবার আমার আন্টির সাথে দেখাও হয়ে যাবে। আহ্লাদের সঙ্গে রোশনারা বেগমকে হালকা করে জড়িয়ে তোলেন। রোশনারা বেগম নীরব পুলিশের চাকরি পেয়েছে শুনে খুব খুশি হলেন। তিনি ফ্রিজ থেকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এলেন। কি করছো আন্টি, মিষ্টি আনছো কেন? আমি এখন কিছুই খাবো না। তোকে না খাইয়ে ছাড়ছি না, প্রত্যেক বিয়ের মিষ্টিটা অন্তত খেয়ে যা। নীরব আর মানা করলো না, যেহেতু মিষ্টি তার অনেক পছন্দ। একটা মিষ্টি নিয়ে মুখে পুরে নিল। একটা খাওয়া শেষ হতেই রোশনারা বেগম আরও একটা মিষ্টি নীরবের মুখে পুরে দিলেন। অগত্যা নীরব আর না করতে পারল না, এটাও খেয়ে নিল।
এরিস রেডি হয়ে নিচে নামতে নামতে নীরবকে বলল, চল, আমি রেডি। রোশন আরা বেগম এরিসকে জিজ্ঞেস করলেন, রূপগঞ্জ কেন যাচ্ছিস সেখানে? সেখানে তো তোর ভাইয়ের হবু শ্বশুর বাড়ি। এরিস উত্তর দিল, ওখানেই যাচ্ছি, আমার একটা কাজ আছে। বলে দুজনেই বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিল। গন্তব্য রূপগঞ্জ। নীরব রোশন আর বেগমের বোনের ছেলে, সাথে এরিসের ছোটবেলার বন্ধু। তারা একসাথেই পড়তো, কিন্তু যখন এরিস ইন্টারমিডিয়েট পাশ করে তখন এরিসকে ইতালি পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। এরিসের অত্যাধিক রকচটা স্বভাব, বেপরোয়া ভাব, ক্রোধ সবাইকে ভোগান্তির মধ্যে ফেলেছিল। অবশ্য এর জন্য দায়ী এরিসের বাবা। এরিসের বাবা এরিসকে ছোটবেলায় অত্যাধিক শাসন করত। সারাদিন পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম ছাড়া কিছু করতেই দিতেন না। এরিসের বাবা 3টা হোম টিউটার রেখে দিয়েছিলেন এরিসের জন্য। কোনো বন্ধুদের সাথে বেশি মিশতে দিতেন না, যেখানে ছোট ছেলেমেয়েরা খেলতে পাগল। এরিসের বাবা সেখানে এরিসকে খেলতে দিতেন খুবই কম। যখন আদ্রিস দেওয়ান বাড়িতে থাকতেন না, তখন এরিস লুকিয়ে খেলতে যেত। সন্তানের ভালো করতে যে উল্টো বিপদ ডেকে আনলেন আদ্রিস। এরিস প্রায় কাউকে না কাউকে মেরে আবার নিজে হসপিটালে ভর্তি করে দিয়ে আসতো। প্রতিদিন এরিসের জন্য আদ্রিস দেওয়ানের কাছে এটা ওটার জন্য বিচার আসতো। সকলেই বিরক্ত হয়ে পড়ল এরিসের এমন কাণ্ডে। এরিসকে বুঝাতে বুঝাতে একসময় আদ্রিস দেওয়ান সিদ্ধান্ত নেন এরিসকে আর এই দেশে রাখবেন না। তারপর এরিসকে বিদেশে পাঠিয়ে দিলেন। সেই ক্ষোভে এরিস সিদ্ধান্ত নেই কোনোদিন বাড়িতে আসবে না। অবশেষে দীর্ঘ 5 বছর পর এরিস বাড়িতে আসে। এরিস দেশে ফিরেছে সবে 1 বছর। এরিস আর্টে খুব পারদর্শী। এরিস ইটালিতে বিভিন্ন আর্ট কম্পিটিশনে পুরস্কার পেয়েছে। এরিসের পেন্টিং খুব জনপ্রিয়তা পেয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। তাই সে বাংলাদেশে এসে একটা পরিকল্পনা একাডেমি প্রতিষ্ঠা করেছে, যেন যারা আর্টের প্রতি আগ্রহী তারা এখানে সে আর্ট শিখতে পারে। অনেকজন আর্টিস্ট এরিসের একাডেমিতে কাজ করে, তবে এরিস আর্ট একাডেমিতে খুব একটা যায় না। বিকেলের আধো আধো রোদ দেখলে বোঝা যায় সারাদিনে যে সূর্য আলো দিয়ে পৃথিবীটাকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে রাখে, তাকে প্রকৃতি আবার বিশেষ এক নিয়মের কারণে অন্ধকারে ঢেকে দেয়। গোধূলির লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে আজ। গ্রামের প্রকৃতিতেই আসলে সত্যিকারের সৌন্দর্যের মাধুর্যতা বোঝা যায়। সবাই দুপুরে খাবার খেয়ে নিজ নিজ কক্ষে যায় বিশ্রাম নিতে। মৌমিতা, মিহু, নিতু, সায়র, আরিয়া, মারিয়া সবাই ছাদের চিলকোঠায় ঘরটায় যায়, সেখানে বসে আড্ডা দিবে বলে। সব আসতে চায় না, কিন্তু অমিতের জড়াজড়িতে আসতে বাধ্য হয়। মিহু আসে, পাশের প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যায়। এই প্রকৃতি দেখে মিহুর একটা লাইন মনে পড়ে, প্রকৃতির একটা সুর আছে, অনেকেই তা শুনতে পায়। মিহু যখন ছাদে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছিল, দূর থেকে একজোড়া চোখ তার দিকে অপলক নয়নে চেয়ে থাকে। গোধূলি লগ্নে প্রিয় মানুষটার সৌন্দর্য দেখার মজাই আলাদা। মিহুরা ছাদে যতক্ষণ আড্ডা দেয়, মারিয়া ততক্ষণ মিহুর চুলে ডিজাইন করে চুল বাঁধবে বলে মিহুর চুলের জট বাঁধিয়ে ফেলে। মিহু বিরক্ত হয়ে পড়ে, মারিয়াকে আর চুল ধরতে দেয় না। অমিত পুরো সময় একটু একটু পর মিহুর দিকে তাকিয়ে থাকে, এতে মিহু বিরক্ত হয়। মিহু একটা প্ল্যান বের করে, লিসন গাইস, চলো সবাই মিলে কোথাও ঘুরতে যাব। যেমন ধরো সবাই মিলে ফুচকা বা চটপটি খাবো, কি বলো সবাই? হ্যাঁ, সবাই চল। আমাদের স্কুলের ওইদিকে একটা নদীর পাড়ে ফুচকার দোকান বসে, ওখানে অনেকগুলো ফুচকার চটপটির দোকান আছে, সবাই মিলে যাওয়া যায়। এই বাক্যে সবাই রাজি হয়ে যায়। তারপর মিহুরা রেডি হয়ে হেঁটে যাবে বলে সিদ্ধান্ত নেয়। যখন মাঝ রাস্তায় সবাই, তখন মিহু কয়েকটা ছেলেকে দেখতে পায়। একটা গাছের নিচে কিছু নিয়ে হয়তো আলোচনা করছে। বাইকে বসা সুঠামদেহী ছেলেটা পিছনের গরমটা দেখে মিহু সেই সকালের কথা মনে পড়ে যায়, সেই অদূরে দাঁড়িয়ে থাকা লোকটার মতো। মিহু কিছুটা ভয় পেয়ে যায়। আবার সকালের দেখা ঘটনাটা মনে পড়তে থাকে। মিহু ওই দিকে তাকিয়ে হাঁটছিল বলে মৌমিতা আর আরিয়া মিহুর দৃষ্টি অনুসরণ করে তাকায়। ঠিক সেই সময় এরিস বাইক থেকে নেমে মিহুর পানে তাকায়। ব্যাস, মৌমিতা আর মারিয়া মিহুকে জ্বালানো শুরু করে। কি রে, ছেলেটাকে ক্রাশ টাশ খেলে নাকি? অবশ্য ছেলেটা কিন্তু জোশ, ক্রাশ খাওয়ার মতোই। দেখে তো মনে হচ্ছে কোন বিদেশের ছেলে। এই জন্যই তো মিহু আপু ওই দিকে তাকিয়েছিল,
অবশ্য দুলাভাইটা কিন্তু হ্যান্ডসাম আছে, মিহু আপুর সাথে মানাবে ভালো। মিহু তো ভ্যাবার চাকা খেয়ে যায়। তাকে কি জন্য আর তারা বানিয়ে দিল কি? আসলেই কাজিন মানে সিসি ক্যামেরা, কোনো একটা অজুহাত পেলেই তিল থেকে তাল বানিয়ে ছাড়বে এক একটা যেন গোয়েন্দা। মৌ আপু থামো তো তুমি, আমি মোটেও ক্রাশ খাওয়ার জন্য তাকিয়েছিলাম না। আর মারু তো এক ধাপ এগিয়ে একেবারে দুলাভাই বানিয়ে দিলি। এসব তোদের দ্বারাই সম্ভব। সৌরভ, অমিত, সায়র তাদের থেকে একটু এগিয়ে হাঁটছে। আরিয়া সায়রকে পছন্দ করে বলে সায়রের সাথে হাঁটতে থাকে। মিহু বিড়বিড় করে বলল, অবশ্য ক্রাশ খাওয়ার মতোই লোকটা। অফ হোয়াইট কালারের শার্ট, কালো জিন্স, হাতে একটা ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো ব্ল্যাক ব্রাশ করা, মুখে হালকা দাড়ি, যেন কোনো রূপকথার রাজকুমার। এদের জন্য ঠিকমতো ক্রাশটাও খেতে পারলাম না, দূর চাই। মিহুকে রেগে যেতে দেখে মমিতা আর মারিয়া আর কিছু না বলে তবে ঠোঁট টিপে হাসতে থাকে। এরশাদ তার বন্ধুরা ওই ফুচকার দোকানগুলোর দিকে এগিয়ে যায়। মিহু একটু পরপর এরিসের দিকে তাকায়। এটা দেখে এরিসের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, একটা বাঁকা হাসি। রাত যখন একটা, মিহু ঘুমের মধ্যে হঠাৎ করে কারোর উপস্থিতি টের পায়। মনে হচ্ছে এই রুমে কেউ আছে। মিহু আস্তে আস্তে চোখ মেলে তাকায়। তাকিয়ে যা দেখলো তাতে মিহুর অন্তরাত্মা উড়াল দিবে এমন অবস্থা। মিহু দ্রুত তার পাশে হাত দিয়ে মৌমিতাকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখে মৌমিতা তার পাশে নেই। মিহু এবার চিৎকার দিবে, ঠিক সেই মুহূর্তে কেউ মিহুর মুখটা চেপে ধরে। এরিস মাত্র বাড়িতে ঢুকেছে। আদ্রিস দেওয়ান গেস্টদের লিস্ট চেক করছিলেন ড্রয়িং রুমে বসে। এরিসকে দেখা মাত্রই প্রশ্ন করলেন, দাঁড়াও, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন চলছে, সেটা ফেলে রেখে দিন রাত ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ। তোমার কি কাণ্ডজ্ঞান নেই? ঠিক তখনই এরিসের ফুপু আফিয়া দেওয়ান বলে উঠলেন, আহা ভাইজান, এভাবে বকবেন না। ছেলেটা মাত্র ঘরে ঢুকেছে, কিছু খেয়ে নিক। তাছাড়া এ বয়সে একটু একটু তো এরকম করবেই। আমাদের ঐরিশ খুব ভদ্র ছেলে, কত ভালো একটা ভাইপো আমার। যা বাবার উপরে, যা বাবা উপরে যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর মাকে খাবার দিতে বলছি। এস আর কিছু না বলে সোজা উপরে চলে যায়। দুতলায় বড় বড় তিনটা বেডরুম। প্রথমটা এরিসের বাবা মার, দ্বিতীয়টা তার ফুফাতো বোন কাশফির জন্য বরাদ্দকৃত। বাড়িটা খুব একটা দূরে না হয় যখন তখন চলে আসে থাকার জন্য। একটা মাত্র মেয়ে বলে কেউ কিছু বলে না, আহ্লাদে মাথায় করে রাখে। তিনতলায় থাকতে যদি অসুবিধা হয় তাই আদ্রিস দেওয়ান তার ভাগ্নিকে এই রুমটা দেন। করিডোরের শেষ মাথায় একটা বড় বেলকনি বিশিষ্ট রুমটা এরিসের। তৃতীয় তলায় তিনটা বেডরুম। প্রথমটাতে পড়তই আর বাকি দুইটাই গেস্টদের জন্য বরাদ্দ, যদিও নিচে একটা গেস্ট রুম আছে। উপরের রুমগুলোতে আফিয়া দেওয়ান ও তার স্বামী বড় ছেলে থাকেন। যখন তারা বেড়াতে আসেন তখন শরীরে পরিহিত ঘামে চিপচিপা হয়ে শার্টটা খুলে ডিভানে ছুঁড়ে মারল। ফোনটা হাতে নিয়ে কাউকে একটা মেসেজ পাঠিয়ে ঘড়িটা বিছানায় ছুঁড়ে মারল। ওয়ার্ড্রপ থেকে বাড়িতে পরার একটা টি শার্ট আর ট্রাউজার ওয়াশরুমে নিয়ে ঢুকে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। আমি কি দেখতে খারাপ? আমার প্রেয়সীটাকে যদি প্রণয়ের নিবেদন করি তাহলে কি সে আমায় ফিরিয়ে দেবে? না, আমি এতটাও দেখতে খারাপ না। আমার মতো হ্যান্ডসাম চকলেট বয়কে কেউ ফিরিয়ে দিতে পারবেই না, এমনকি তুমিও পারবে না বেবি। বলে একটু হেসে দিল এরিস। চুলে ব্যাক ব্রাশ করতে করতে নিচে নেমে গেল। গিয়ে দেখল রোশনারা বেগম এরিসের জন্য খাবার নিয়ে টেবিলে বসে আছে। এরিস মুচকি এসে মায়ের পাশে বসলো। পপি, তোমরা সবাই খেয়েছো? এরিস ভালো করে জানে সে না আসা পর্যন্ত কখনো তার মা খায় না, তবুও সে প্রশ্নটা করে। আম্মু, তুমি খেয়েছো? রোশনারা বেগম মুচকি এসে বলেন। আজ এরিস আবদার করে, আম্মু, রোজ তো তুমি আমায় মুখে তুলে খাইয়ে দাও, আজ না হয় আমি তোমায় খাইয়ে দেই। রোশনারা বেগমের মন আনন্দে ভরে ওঠে। তিনি কিছু বলার ভাষা খুঁজে পান না। ছেলের এত মায়াময় আবদার কি তিনি
ফেলতে পারেন, আর ফেলবে বাই বা কেন? আনন্দের কারণে চোখের কোণে পানি চিকচিক করছে। তারপর এরিস তার মাকেও খাইয়ে দেয় এবং নিজে খেয়ে উপরে চলে যায়। এরিস ঠিক রুমে ঢোকা মারতই তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আশঙ্কিক এমন কাণ্ডে এরিস হকচকিয়ে ওঠে, কিন্তু কাজটা কে করেছে বুঝতে বেশি বেগ পেতে হলো না। এরিস এক ঝটকায় কাশফি থেকে নিজেকে ছাড়িয়ে খুব শক্তভাবে কাশফিকে দেওয়ালে চেপে ধরল, মুখে এমনভাবে চেপে ধরল যেন এক্ষুনি আঙ্গুলগুলো ভিতরে ঢুকে যাবে। হাউ ডেয়ার ইউ! তোকে এত বড় সাহস কে দিয়েছে? অ্যান্সার মি। তোর এত সাহস কি করে হলো? কিছু বলছি না দেখে দিন দিন বেড়েই চলেছিস। তুই আমাকে টাচ করলি কেন? ভুলে গেছিস কিছুদিন আগের কথা? কিভাবে তোকে মেরেছিলাম সেটা এত সহজে কি করে ভুলে গেলি? ভবিষ্যতে আর এরকম ভুল করবি না, না হলে রিমেম্বার ইট উইল নট বি গুড। আই রিপিট, মনে রাখিস এর পরিণাম কিন্তু ভালো হবে না। কথাটা মাথায় রাখবি। বলে কাশফিকে ছেড়ে দিল। কাশফি ছাড়া পাওয়া মাত্রই দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়, কারণ এরিসকে কাশফি এমনিতেই ভয় পায়। তার উপরে যেভাবে ধরেছিল মনে হচ্ছিল মুখটাকে ভেঙেই ছাড়বে। কাশফি রুমে ঢুকে নিজের মুখটা আয়নায় দেখে যে 2 গালে আঙ্গুলের ছাপ পড়ে গেছে, সাথে ব্যথাও করছে। এরিসকে ইচ্ছে মতো বকতে থাকলো। এরিস তার ডিভাইনে বসে কানে হেডফোন গুঁজে তার পছন্দের একটা অডিও বুক শুনতে শুনতে ল্যাপটপ দিয়ে নিজের কাজগুলো করতে লাগলো। যেহেতু এরিস তার পৈতৃক বিজনেস ডিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটা পদ পেয়েছে, তাই সেই কাজগুলোই করছে। এসে দাদা 2টা ফ্যাক্টরি রেখে গেছেন, একটা এরিসের বাবার, অন্যটাই নিজের মেয়েকে 50% শেয়ার লিখে দিয়ে গেছেন, অতি আদরের কন্যা কিনা। এরিস প্রথমে এসব বিজনেসে যেতে চায়নি, কিন্তু পরবর্তীতে সকালে জোরাজুরিতে তাকে একটা পদ গ্রহণ করতে হলো। সে অফিসে বেশিক্ষণ উপস্থিত থাকে না, যেগুলো ল্যাপটপে করা যায় সেগুলো ল্যাপটপে করে। কোনো মিটিং বা প্রজেক্টের কাজ থাকলে তখন এরিস সেগুলো অফিসে করে। হঠাৎ কেউ এরিসকে কল করে, কিছু একটা বলো, যেটা শোনার সাথে সাথে এরিসের মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। চোখগুলো দিয়ে যেন আগুন বের হচ্ছে। অতিরিক্ত ক্রোধে টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারল ফ্লোরে। তোকে আমি ছাড়বো না বাস্টার, তোকে এর মাসুল গুনতেই হবে। তুই এরিসের সাথে জিনিসের দিকে হাত বাড়াস। ইউ ডোন্ট নো হোয়াট আই ক্যান ডু, ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে রাগে নিজের চুল টেনে ধরল। প্রকৃত তার বিশেষ যে নিয়মে অন্ধকার বয়ে আনে, আবার ভালোবাসা দিয়ে পৃথিবীকে আলোকিত করে তোলে। সকালের এক চিলতে রোদ জানালা ভেদ করে মিহুর মুখের উপর পড়তেই মিহু বিরক্তি দিতে মুখ কুঁচকে ফেলে। ঘুমো ঘুমো কণ্ঠে বলে, আমার রুমের জানালা কে খুললো? প্লিজ লাগিয়ে দাও। পরে মিহুর মনে পড়ে সে তার মামা বাড়িতে এসেছে। মিহু চোখ মেলে তাকায়। সকালের মিষ্টি রোদ আর পাখির কিচিমিচির আওয়াজে মিহুর মুখে হাসি ফুটে ওঠে। মিহু কয়টা বাজে দেখার জন্য ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে তাকে কেউ মেসেজ পাঠিয়েছে। স্নিগ্ধ সকাল আসুক চিরকাল, তোমার জীবন মাঝে আনন্দটা বিরাজ করুক, সকাল থেকে সাজে। গুড মর্নিং হার্টবিট। কাল রাতে আমার বলা কথাগুলো মাথায় রেখো, না হলে এর পরিণাম তোমাকে ভোগ করতে হবে কলিজা। মেসেজটা দেখে মিহুর কাল রাতের কথা মনে পড়ে যায়। মিহু ভাবনার জগতে ডুব দেয়। রাত তখন 1টা, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, আধারে ছেয়ে গেছে চারিপাশ। তখন আমি রুমে কারো উপস্থিতি টের পাই, পাশে মৌয়াপুকেও খুঁজে পাইনি। তখন আমি চিৎকার দিব, ঠিক সেই মুহূর্তেই কেউ আমার মুখটা চেপে ধরে, আমার খুব কাছাকাছি চলে আসে। লোকটা কালো মাস্ক পরা দেখে আমি ভয়ে কাঁপতে থাকি। 2 হাত দিয়ে নিজের সর্বশক্তি দিয়ে লোকটার হাতটুকু সরাতে চাই, কিন্তু আমার শক্তি লোকটার এক চুলও না নড়াতে পারে না। আমি একটা শুকনো ঢোক গিললাম, ভয়ে গলা শুকিয়ে আসছে। লোকটা আমার আরো কাছে আসতে শুরু করলো। এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আজ আমার সাথে কিছু একটা হবেই, আমি আর বাঁচবো না। মনে মনে সূরা ইউনুস পাঠ করতে থাকি। মিহুর এই অবস্থা দেখে লোকটি ঠোঁটে ফুটে ওঠে এক শয়তানি হাসি। মিহু এবার নিজের পরিবারের কথা মনে করে কেঁদে দেয়। লোকটি মিহু কান্না করছে বুঝতে পারে। মিহুর কানে কানে খুবই নিচু স্বরে বলে, ডোন্ট ক্রাই হার্টবিট, আই ক্যান্ট স্ট্যান্ড ইয়োর ক্রাইং। তুমি সবসময় হাসবে, আর সেই হাসি প্রাণ ভরে
উপভোগ করব আমি। আমি তো তোমাকে দেখেই চলে যেতাম, কিন্তু তুমি আমাকে দেখে ফেলেছ। এখন আমার আর কি করার? তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। শত হোক তুমি আমার ভবিষ্যৎ বাচ্চার মা। আচ্ছা, আমি আবার খুবই দয়াবান, জানো তো। মানুষের কষ্ট সহ্য করতে পারি না। ইনফ্যাক্ট তোমার কষ্ট তো একেবারেই না কলিজা। তাই আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, যে কোনো একটা বেছে নেওয়ার দায়িত্ব তোমার। সময় খুব অল্প। আমি তোমার মুখ থেকে হাতটা সরাচ্ছি, কিন্তু তুমি কোনো আওয়াজ করতে পারবে না। যদি আওয়াজ করো, মানুষ তোমাকেই খারাপ ভাববে, যেটা আমি কখনো চাই না। এই বলে লোকটি আমার মুখ থেকে হাতটা সরল। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেই, যেন এতক্ষণে নিজের প্রাণ ফিরে এলো। আমি মনে মনে একটু সাহস সঞ্চার করি, যে করেই হোক লোকটিকে তাড়াতাড়ি রুম থেকে বের করতে হবে। মৌ আপু চলে আসলে না জানি কি উল্টাপাল্টা ভাবে। লোকটিকে কাঁপা কাঁপা স্বরে বললাম, দিদি দেখুন, যা 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 বলবেন তাড়াতাড়ি বলুন। লোকটি বাঁকা হাসে আমার কানের কাছে এসে বলে, বলতে শুরু করে, প্রথম শর্তটা হচ্ছে তোমাকে আমার সব কথা শুনতে হবে। আমি এখন যা যা বলবো সব কথা তোমাকে মানতে হবে। মিহু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কোন দুঃখে আপনার সব কথা শুনতে যাব বলেন তো? নিশ্চয়ই আপনি আমার স্বামী বা শ্বশুর কোনোটাই হন না। তো আপনি কোন খ্যাতের মূলা যে আমি আপনার সব কথা শুনবো? আর আমাকে এতক্ষণ ধরে কি সব হাজিবাজি বলছিলেন? আই মিয়া জানতো তাড়াতাড়ি, আই মিয়া জানতো রাত বিরাতে বাদরের মতো মানুষের ঘুম নষ্ট করবেন না। ইস, আমার এত স্বাদের ঘুমকানা এই খাম্মা মার্কা লোকটা ভেঙে দিল। এতগুলো কথা শুনতে পেরে মিহু একটা ভেঙচি কেটে মনে মনে বিজয় হাসি হাসলো। যেই না শুনতে যাবে অমনি লোকটা আবার মিহুর ঠোঁটগুলো চেপে বলে, হুশ, হোয়াট ডু ইউ মিন বাই কোন খ্যাতের মূলা? এত কথা বলো কেন? চুপচাপ যেগুলো বলছি সেগুলো শুনবে, না হলে আমি অন্য কিছু করে ফেলতে পারি। প্রথম শর্ত, আমি যে তোমার রুমে ঢুকেছি কাউকে বলবে না, এমনকি তোমার বাবাকেও না। সবসময় ছেলেদের থেকে দূরে দূরে থাকবে। কোনো ছেলে কথা বলতে চাইলে একদম বলবে না। আমি এখন এখান থেকে চলে যাব, ভুলেও কাউকে ডাকার মতো ভুল করো না। এর জন্য তোমাকেই পস্তাতে হবে। আর তুমি যদি এই শর্তে রাজি না থাকো তাহলে দ্বিতীয় শর্ত পালন করতে পারো, আমি কিছু মনে করব না। বলে লোকটা একটা শয়তানি হাসি দেয়। মিহু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটার দিকে। কোন লোকটা কি করতে চাইছে? এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? লোকটা মিহুর ঠোঁটের দিকে তাকিয়ে বলে, দ্বিতীয় শর্তটা হচ্ছে তোমার নরম তুলতুলে ঠোঁটে। কথাটা শেষ করার আগে মিহু বুঝে যায় কি বলতে চাইছে। মিহু একটু পিছিয়ে বলে ওঠে, আমি আপনার প্রথম শর্তে রাজি। আমার থেকে দূরে থাকুন, অসভ্য নির্লজ্জ লোক একটা। ছি! মাস্ক পরা লোকটি বিড়বিড় করে বলে, এটাই তো চাইছিলাম বেবি ডল। তারপর লোকটি পকেট থেকে তার ফোন বের করে কাউকে কিছু একটা লিখে পাঠায়। তারপর সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে মিহুকে আবার বলে যায় সবগুলো কথা যেন মনে থাকে, না হলে এর পরিণাম ভোগ করতে হবে। আমি এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস নিই, যেন বুক থেকে একটা পাথর নেমে গেল। কোথাকার কোন খাম্মা এসে জুটে বসেছে, আমাকে বলে কিনা তার সব কথা শুনতে হবে বলে আগের মতো শুয়ে পড়ে যেন মমিতা কিছু বুঝতে না পারে। কিছুক্ষণ পর মমিতা রুমে প্রবেশ করে, গিয়ে বেডের আরেক পাশে কোনো আওয়াজ না করে শুয়ে পড়ে। মিহু ভাবতে থাকে, এত রাতে মৌ আপু কোথায় গিয়েছিল? আবার এক লোক এতক্ষণ ধরে এই রুমে ছিল, হচ্ছে নাকি আমার সাথে? কাউকে কিছু বলতেও পারছি না, কেউ তো আমার কথা কানেও নেবে না। নয়তো ভাববে আমি পাগল হয়ে গেছি, না হয় জেগে জেগে স্বপ্ন দেখছি। উফ, ভাল লাগে না। হঠাৎ মিহুর আজ সন্ধ্যাবেলার কথাটা মনে পড়ে যায়। মিহু আবার ভয় করতে শুরু করে। একে তো সকালে একটা ঘটনা দেখেছিলাম, আবার এই বাড়িতে এসেও সন্ধ্যাবেলায় আর এক ঘটনা। মৌ আপুকে বলেও তো বিশ্বাস করাতে পারিনি। মিহু আর কিছু মাথায় আনতে চায় না, চুপচাপ ঘুমের দেশে পাড়ি দেয়। মিহু ভাবনার জগৎ থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে বসে। শুভ সকাল নানু ভাই। মিহু মিষ্টি এসে তার নানা ভাইকেও গুড মর্নিং জানায়। মিহু তার নানা ভাই আর সৌরভের মাঝের চেয়ারটাই বসেছে, সবাই যেন একসাথে বসে খেতে পারে, তাই ইনান টেবিলটা বড় করেই বানিয়েছিলেন। মিহুর মা চাচি আর দুই মামি সবাইকে খাবার সার্ভ করে
তাদেরও বসতে বলেছিল ইনান খান, কিন্তু তারা জানিয়েছে সবার খাওয়া শেষ হলে তারা খাবে, তাই আর কেউ কিছু বলে না। আরিয়া শায়রের কাছের চেয়ারটায় বসে। যখনই শায়র কিছু নিতে যাবে তখনই আরিয়া হাত বাড়ে। ফলাফল দুজনের হাত দুজনকে স্পর্শ করে। দুইবার শায়র সহ্য করে, কিন্তু তৃতীয়বার শায়র আর সহ্য করতে না পেরে একটু আরো কাছে গিয়ে বলে ওঠে। বলে শায়র সরে এসে খেতে শুরু করে। আরিয়া ভীষণ লজ্জা পায়, লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। আরিয়াকে মাথা নিচু করে বসে থাকতে দেখে মমিতা বলে, বিড়বিড় করে বলে মমিতা। মারিয়া আরিয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকে। সকলে খাওয়া শেষ করে উপরে চলে যায় রেডি হতে, কারণ আজ তারা শপিংয়ে যাবে। কাল মমিতার গায়ে হলুদ, টুকটাক কেনাকাটা তারা আগে করে রেখেছে, আজ বাকিগুলো করবে। মিহু অয়নকে নিয়ে বসে আছে। সৌরভ মিহুকে জিজ্ঞেস করলো, আমার রেডি হতে বেশি সময় লাগবে না ভাইয়া, কিন্তু অয়নকে না রাখলে মামি রেডি হতে পারবে না, বোঝোই তো। মহিলারা আর যাই হোক সাজটা কম্প্রোমাইজ করতে চায় না। ছোট্ট অয়ন সৌরভের দিকে তাকিয়ে হাসছে। শ্যামলা ত্বকের লম্বা সুটাম দেহী পুরুষ সৌরভের হাসিটা সকলের নজর কাড়ে। অয়ন হাত মেলে দিল সৌরভের পানে। মিহু অয়নকে সৌরভের কাছে দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ল। সৌরভ ইনোসেন্ট একটা ফেস করে বলে, মিহুরে, এই ছিল তোর মনে মনে? এরিস সকালে নাস্তা করে একটা ব্ল্যাক স্যুট, হাতে ঘড়ি, চুলগুলো ব্যাগ ব্রাশ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কাউকে কল দিয়ে কানে ব্লুটুথ গুজে বলে, সৌম্য, আমি আজ অফিসে আসতে পারবো না, তুমি তাড়াতাড়ি আমার ক্লাবে চলে এসো, আজ তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। বলেই কলটা কেটে দেয়। সৌম্য তো ব্যবাচাকে খেয়ে যায়। সৌম্য বিড়বিড় করে বলে। সকাল 10টা। মিহু, নিতু, আরিয়া, মারিয়া, মৌমিতা রেডি হয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে বাড়ির মহিলাদের জন্য অপেক্ষা করছে। তখন ইমরান খান এবং ইফাজ খান বিয়ের কার্ড হাতে নিয়ে কথা বলতে বলতে ঘর থেকে বের হচ্ছে, যারা বাকি আছে তাদের দাওয়াত দিতে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ইমরান খান মুখটা গম্ভীর করে মৌমিতার কাছে এসে দাঁড়ায়। মৌমিতা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা কিছু বলবে? ইমরান খান কিছুক্ষণ নিজের মেয়ের দিকে তাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, এই তো সেদিন কোলে পিঠে নিয়ে কান্না থামালাম। কিছুদিন আগেও আমার মেয়েটা সাইকেল করে স্কুলে যাবে বলে আবদার করতো, রাগ করলে আমি না খাইয়ে দিলে খেত না। মেয়ের একটু হাত কাটলেই আমি অস্থির হয়ে যেতাম। সেই মেয়ে কাল শ্বশুর বাড়িতে চলে যাবে। আমি অসুস্থ হলে আমার মেয়েটা সারা রাত নির্ঘুম কাটিয়ে আমার সেবা করত। এখন আমাদের ছেড়ে অন্য বাড়িতে চলে যাবে আমার মেয়েটা, আর আমার ঘরে থাকবে না, আমার কাছে থাকবে না বলে ইমরান খান কেঁদে দিলেন। মমিতাও বাবার কথা শুনে চোখের পানি আর আটকে রাখতে পারল না। মমিতা তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। মমিতা কান্না করতে করতে একটু পর পর হেসকি তুলছে। তখন বাড়ির মহিলারা কথা বলতে বলতে উপর থেকে নিচে নামছে। ইমরান খান নিজেকে সামলিয়ে নিলেন। শোনো সবাই, মার্কেটের সবচেয়ে সুন্দর লেহেঙ্গাটা আমার মেয়ের জন্য কিনবে। খান বাড়ির মেয়ে দেওয়ানা বাড়ির বরপুত্রের আফসার দেওয়ান পুত্রের সাথে বিয়ে হচ্ছে। অবশ্যই আয়োজনের কোনো অংশে কমতি রাখা যাবে না, খান বাড়ির বউ বলে কথা। মমিতা কিছুটা লজ্জা পেল। ঠিক সেই মুহূর্তেই প্রত্যয়ের কল আসে মমিতার ফোনে। মারিয়ার কাছে ফোন ছিল বিধায় সে জুড়ে বলে উঠল, মৌ আপু, প্রত্যয় ভাইয়া কল দিয়েছে। মমিতা এমনি লজ্জা পাচ্ছিল, আবার বাবা চাচাদের সামনে মারিয়া এভাবে বলে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ, এই লোকটার কি এখনই কল দেওয়ার ছিল? ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। ইমরান খান মেয়ের অস্বস্তি বুঝতে পেরে তিনি ইফাজ খানকে নিয়ে চলে যান। তারপর মমিতা দ্রুত মারিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে বাহিরে চলে যায় কথা বলতে। খান বাড়ি আজ নতুন সাজে সজ্জিত হচ্ছে। পুরো খান বাড়ি খুব সুন্দর করে সাজানো হচ্ছে। বিশাল প্যান্ডেল বাঁধানো হয়েছে বাগানে। মিহুরা সকলে গাড়িতে উঠে বসলো। অমিত মিহুর পাশ ঘেঁষে বসেছে। এতে মিহুর অস্বস্তি হতে শুরু হয়। মিহুর বাবা মিহুর হাবভাব দেখে বুঝতে পারেন কারণটা কি। তিনি অমিতকে বললেন, অমিত, তুমি সামনে বসো, তাদের শপিং
শেষ হতে অনেক দেরি হবে। ড্রাইভার তো এতক্ষণ বসে থাকতে পারবে না। তাছাড়া তোমার বাবা নাকি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে যাবেন, তাই তিনি ড্রাইভারকে নিয়ে যাবেন। অগত্যা অমিতকে সামনের সিটে আসতে হলো। অমিত বিড়বিড় করে বলল, কতদিনের অপেক্ষার পর ভাবলাম আজ একটু মেহুর কাছাকাছি আসতে পারবো। এই হিটলার বুড়ো লোকটা তাতে এক বস্তা বালি ঢেলে দিল। ভদ্রতার খাতিরে নিজের আসল রূপ দেখাতে পারছে না। একবার শুধু মেয়েকে পাই, তারপরে হিটলার শ্বশুরটাকে পথে বসিয়ে ছাড়বো। পাপা চাচু তোমরা যাবে না? আশরাফ শের আর আফজাল শের দুজন একসাথে বলে উঠল। না না, আমি যাব না। দুজন একসাথে বলে মিহু একটু অবাক হয়। কেন যাবে না পাপা? চাচু তুমি অন্তত চলো। আফজাল শের বলেন, না রে মা, তোদের মা চাচিদের সাথে শপিংয়ে যাওয়ার চেয়ে সারাদিন জেলখানায় কাটানো ভালো। সারাটা দিন হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে যায়। পুরো শপিং মল তো ঘুরবেই পারে না শুধু শপিং মলটা তুলে আনতে। মহিলা মানুষ 4 ঘন্টার পছন্দ করলে 5 ঘন্টার দামাদামি করবে। এক্ষেত্রে তাদের কোনো অধৈর্য নেই, অথচ 1 ঘন্টার ভিতরে 2 বার চা চাইলে রেগে যায়। একবার তো শপিংয়ে গিয়ে যা অবস্থা হয়েছিল। আফজাল শের তাকিয়ে দেখলেন শ্যামলী বেগম আর তাহিয়া বেগম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি ভয়ে শুকনো ঢোক গিলেন, বুঝলেন ভুল জায়গায় কথাটাও বলে ফেলেছে। তখন মিহুর বড় মামি বলল, স্বামীদের এত কষ্টের টাকার কথা চিন্তা করি আমরা ভালো জিনিসটাই আনি। তোমরা টাকার মর্ম না বুঝলেও আমরা তো বুঝি স্বামীর এত কষ্টের টাকা আমরা অপচয় করি না। ইমরান খান বিড়বিড় করে বলেন, মাসে মাসে শপিং করে আবার নাকি অপচয় করে না। ভূতের মুখে রাম রাম। মিহুরা সবই মুখ চেপে হাসতে থাকে। আমার পাপা আর চাচু কেন এতদিন আমাদের সাথে শপিং এ যেত না, এবার বুঝলাম। এরিস ক্লাব ঘরে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে কিছু একটা ভাবছে। সৌম্য বলল, স্যার খবর পেয়েছি, আমাদের টিমেরই একজন সব খবর পাচার করছে। কৈলাস আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করে উঠতে পড়ে লেগেছে। কৈলাস খুব চালাক, তার বিরুদ্ধে কোনো শক্তপোক্ত প্রমাণ খুঁজে পাচ্ছি না। সৌম্যের কথাই এরিসের কোনো ভাবান্তর হলো না। এতক্ষণ ধরে এরিসকে ভাবতে দেখে সৌম্য প্রশ্ন করে, কি নিয়ে এত ভাবছেন স্যার? কাউকে কি বিশেষ কোনো থেরাপি দিতে হবে? বিশেষ একটা থেরাপি দিতে হবে, তবে সেটা সম্পূর্ণ অন্যরকম, যেই থেরাপিতে আমার কোনো অভিজ্ঞতা নেই বলে এরিস একটা বাঁকা হাসি দিল। সৌম্য, জি স্যার। চলো, আজ তোমাকে শপিং করে দিব। সৌম্য এরিসের কথা শুনে ভ্যাপাচাকা খেয়ে যায়। যে লোক সবসময় কাজের কথায় বাহিরে কোনো কথা বলে না, সবসময় হুকুম করে, যেন প্রতিদিন বাড়ি থেকে নিম পাতা খেয়ে আসে, সে লোক আজ আমাকে শপিং করতে নিয়ে যাবে। অবিশ্বাস্য। কেন স্যার, আজ হঠাৎ করে আমাকে শপিং করিয়ে দিবেন কেন? আপনার কি কিছু হয়েছে? এরিস মুখে গম্ভীর ভাব নিয়ে, কেন, আমি কি তোমাকে শপিং করিয়ে দিতে পারি না? তা দিতে পারেন স্যার। সোম রুমাল বের করে মুখ মুছতে মুছতে বলল, স্যার আমার মনে হয় এক্ষুনি জ্ঞান হারাবো। এরিস সৌম্যের দিকে তাকাই। বেশি কথা না বলে যাও, জিপটা বের করো। দুপুর 2টা। সবাই কেনাকাটা করতে করতে ক্লান্ত, তাই ভাবলো কাছের একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খেয়ে আবার শপিং করবে। মিহুর বড় মামি আফরোজা বেগম গহনার ব্যাগটা আরিয়ার মা রিতার কাছে দিয়ে মুখে পানি দিতে থাকলেন। অয়ন কান্না করছিল বলে রিতা ব্যাগটা মিহুর হাতে দিয়ে অয়নকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ মিহু শপিং মলে এরিসকে দেখতে পাই, দেখে এক দফা ক্রাশ খায়, বিড়বিড় করে বলে, এটা তো ওই দিনের হ্যান্ডসাম লোকটা। এত কিউট কোনো ছেলে হতে পারে? ব্ল্যাক স্যুটে লোকটাকে আরো বেশি সুন্দর লাগছে, যেন এই স্যুটটা ওনার জন্যই তৈরি। তখনই কোথা থেকে একটা ছেলে সে মিহুর হাত থেকে ব্যাগটা নিয়ে দৌড় দিল। ঘটনাটা কি হয়েছে বোঝার পর সে বলল, এই আমার ব্যাগ! আম্মু, মামুনি, লোকটা গয়নার ব্যাগ নিয়ে চলে গেল। কেউ ধরো লোকটাকে, বিয়ের গয়না আছে ওটাতে। সবার মুখ থমথমে হয়ে গেছে। অমিত অনেক খুঁজেও লোকটাকে পেল না। আফরোজা বেগম ওভাবেই বসে কাঁদছে। ব্যাগটায় অনেক টাকার গহনা ছিল, একটা ডায়মন্ডের সেট, সাথে স্বর্ণের জুয়েলারও ছিল। তখন দেখলো শপিং মলে একজন লোক আরেকজন লোককে মারছে। মারিয়া বলল, মিহি আপু দেখো তো ওই লোকটাকে, ওই দিন রাস্তায় দেখেছিলাম না? হ্যাঁ রে মারু, এই লোকটাই। আর যেই লোকটাকে মারছে ওই লোকটাই তো আমার হাত থেকে ব্যাগটা নিয়ে গেছে।
তখন এরিস দ্রুত হেঁটে মিহুর কাছে আসলো। এই যে আপনার ব্যাগটা, ভাগ্য ভালো ছিল বলে চোরটাকে ধরতে পেরেছি। নেক্সট টাইম সাবধানে রাখবেন। মিহু এমনিতে ফিদা হয়ে গেছে, তারপর এরিস এত বড় একটা উপকার করলো। সে এরিসের দিকে তাকিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ আমাকে। বলে মিহু একটা মুচকি হাসলো। সবাই মিহুর কাছে এসে ব্যাগ চেক করতে লাগলো সব কিছু ঠিক আছে কিনা। মিহুর মা জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? কোন বাড়ির ছেলে জুন? আন্টি, আমি পার্থিব দেওয়ান এরিস, দেওয়ান বাড়ির ছেলে আমি। সকলে অবাক দৃষ্টিতে এরিসের দিকে তাকালো। দেওয়ান বাড়ির ছেলে, অথচ তারা চিনতে পারলো না। এরিস কখনো খান বাড়িতে আসেনি। পাত্রী দেখতে আসার সময় সবাই এরিসকে আসতে বলেছিল, কিন্তু এরিস আসেনি। তার নাকি এসব ভালো লাগে না। মিহুর বড় মামি জিজ্ঞেস করলো, তুমি কি প্রত্যয়ের ছোট ভাই? আর আমরা চিনতেই পারলাম না। তোমার ভাইয়ের সাথে আমার মেয়ে মৌমিতার বিয়ে ঠিক হয়েছে। ও আন্টি, আমি আসলে আপনাদের চিনতে পারিনি। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে শপিং করতে এসেছিলাম। ভালোই হলো দেখা হয়ে। তাহিয়া বেগম বলেন, বাবা তুমি আজ যে কি উপকার করলে তুমি নিজেও জানো না। বেঁচে থাকো বাবা। এরিস মিহুর মায়ের কথা শুনে বাঁকা হাসলো। সে তাদের আগে থেকে চিনত, তবু এমনভাবে কথা বলল যে আজই প্রথম দেখলো। এরপর সে চলে যাচ্ছিল, তখন অমিতের সাথে দেখা হয়। অমিত এরিসকে আগে থেকে চিনত, তাই তারা একটু দূরে গিয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। ততক্ষণ মিহু এরিসের দিকে তাকিয়েছিল। সে মনে মনে বলল, লোকটা দেখছি মারামারিও পারে, একদম ফিল্মের হিরোদের মতো। মিহুর ছোট মামি রীতা আফরোজা বেগমকে বলেন। মিহু তার মামির কথা শুনে ভ্যাবাচেকে খেয়ে গেল। রীতার কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি কথার মাঝে কি কথা বলেন। আর মারিয়া তার মাকে বকতে লাগলো। মিহুর মনটা কেন যেন খারাপ হয়ে গেল। কেন হয়েছে সে নিজেও জানে না। তারপর সকলে বাকি শপিংগুলো করতে লাগলো। এই কেনাকাটা করে শপিং মল থেকে বের হবে, তখনই দেখলো মিহু একটা নীল কালারের শাড়ি দেখছে। মিহু শাড়িটা নিয়ে আয়নায় দেখতে লাগলো। হঠাৎ আয়নায় চোখ পড়ে, কেউ তাকে দেখছে। সাথে সাথে পিছনে তাকায়। এরিস আর মিহুর চোখাচোখি হয়ে গেল। এরিস তৎক্ষণাৎ শপিং মল থেকে বের হয়ে যায়। মিহু মুচকি হাসলো। এরিসটা জিপে করে যেতে লাগলো। তখন সৌম্য ড্রাইভিং করছে। এরিস কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। কিছু একটা ভেবে এরিসের ঠোঁটে হাসি ফুটে উঠল। শপিং করে সবাই বেশ ক্লান্ত। গাড়িতে বসে আলাপ আলোচনা করতে করতে সবাই বাড়িতে যাচ্ছিল। হঠাৎ অমিত গাড়ি ব্রেক করলো। সামনে অনেক মানুষ ভিড় করেছে। কেউ কেউ যেতে বলছিল। কি ভয়ঙ্করভাবে মেরেছে লোকটাকে, দেখেই গা হিম হয়ে যাচ্ছে। লোকগুলোর কথা শুনে সবাই গাড়ি থেকে নেমে বের হয়ে যায় কি হয়েছে তা দেখার জন্য। যা দেখলো তাতে সবাই আতঙ্কিত হয়ে গেল। আর মাইয়া চোখগুলো হাত দিয়ে ঢেকে বড়দের পিছনে দাঁড়ালো। একটা লোককে বিভৎসভাবে কেউ মেরেছে, তবে লোকটি এখনো বেঁচে আছে। লোকটির মুখের গড়ন তেমন একটা বোঝা না গেল। পরনে কাপড় চোপড় দেখে মিহু শুকনো ঢোক গিল, মুখে ভয়ের ছাপ। তখনই অ্যাম্বুলেন্স এসে লোকটাকে নিয়ে দ্রুত চলে গেল। গতকাল রাতে দৃশ্যগুলো চোখে ভাসতে থাকলো মিহুর। সবাই বিভিন্ন আলোচনা করতে করতে গাড়িতে উঠে বসলো, কিন্তু মিহু কোনো কথা বলল না। তারপর রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। রাত 8:30। এরিস ড্রয়িং রুমে ডিভানে বসে কানে হেডফোন গুঁজে ফোনে গেম খেলছে। সৌম্য সোফায় বসে ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। কোনো সমস্যা হলে এরিসের সাথে আলোচনা করছে। এরিস শামুকে খুব একটা বাড়িতে আনে না, কিন্তু আজ তার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তাই সে শামুকে বাড়িতে এনেছে তার ফাইলগুলো কমপ্লিট করে দিতে। আফিয়া দেওয়ান চা খাচ্ছে আর টিভি দেখছেন। প্রত্যয় নিচে নামতে নামতে বলো, মা খিদে পেয়েছে, খেতে দাও। এই তো দিচ্ছি, সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসো। রওশনারা বেগম লতিকাকে নিয়ে টেবিলে খাবারের বিভিন্ন আইটেম সাজাচ্ছেন। তখনই কলিং বেল বেজে উঠল। লতিকা যেয়ে দরজা খুলে দিল। খালাম্মা, আপনার ছোট বোন আইছে। লতিকার কথা শুনে আফিয়া দেওয়ানের মুখ কালো হয়ে গেল, যেন তার চিরশত্রু এসেছে। রওশনারা বেগম দ্রুত হাত ধুয়ে বোনের কাছে গেলেন। আপা কেমন আছো? ভালো আছি। তুই এত দেরি করলি কেন? আরো আগে আসতে পারতিস। নীরা একটু মুচকি হেসে বলল, ভালো আছি, তুই কেমন আছিস? একদিন তো আন্টিটার সাথে দেখা করতেও আসিস না। আফিয়া বেগম মুখটা কালো করে বললেন, ভালো আছি। ভালো আছি, তুই কেমন আছিস?
ততক্ষণে নীরব এসে এরিসদের কাছে চলে গেছে। নীরা এরিসের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। এরিস মুচকি এসে নীরাকে বলল, তুই তো আমার ছোট্ট আদরের বোন, তোকে কি করে ভুলি বলতো? আচ্ছা দাঁড়া, একটু আসছি। বলে এরিস উপরে গেল। এরিস যখন রুমে ঢুকেছে সেটা দেখে কাশফি নিজেকে পরিপাটি করে ঠোঁটে দূর তো লিপস্টিক লাগিয়ে দাঁড়ালো। এরিস রুম থেকে বেরিয়ে এমনভাবে নিচে চলে আসলো যেন সে কাউকে দেখেনি। কাশফির এরিসের কাণ্ডে রাগ হলো, তবে হাতে চকলেটের বক্স দেখে পিছন পিছন আসলো। এরিস চকলেটের বক্সটা নীরার হাতে দিয়ে বলল, কিছুদিন আগে তোর জন্মদিন ছিল, তখন তো যেতে পারিনি, তাই কাল তোর জন্য এই চকলেট বক্সটা আনলাম। পছন্দ হয়েছে তোর? নীরা এতগুলো চকলেট পেয়ে খুশিতে আত্মহারা। সে এরিসকে বলল। এরিস মুচকি হাসলো। নীরাকে এরিস আপন বোনের মতোই দেখে এবং নীরাও। নীরাকে চকলেটের বক্স দেওয়ায় কাশফির আগে ফুঁসতে লাগলো। তারপর সকলে একসাথে ডিনার করে ঘুমোতে চলে যায়। রৌদ্রের প্রচণ্ড তাপে সারাদিন শপিং করে সবাই বেশ ক্লান্ত। বাড়িতে ঢুকে যে যার মতো ফ্রেশ হতে চলে যায়। মিহু ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে। আগের নাম্বারটার সাথে মিল নেই। তোমাকে নীল শাড়িতে অপূর্ব লাগে শুভ্রপরি। তোমার হলুদ লেহেঙ্গাটার ব্যাগে একটা নীল শাড়ি রাখা আছে, তবে এটা বিয়েতে পরো না। আমি চাই না আমার আগে ওই শাড়িতে অন্য কেউ দেখুক। ভুলেও শাড়িটা পোড়াতে বা ফেলে দিতে চেষ্টা করো না কলিজা। আমি আমার খারাপ রূপটা তোমাকে দেখাতে চাই না। মাইন্ড ইট। মিহু মেসেজটা পড়ে হাসলো। কোথাকার কোন পাগল কি সব মেসেজ পাঠাচ্ছে আল্লাহই জানে। আমার লেহেঙ্গার ব্যাগে কি করে শাড়ি আসবে? ওটা তো আম্মুর হাতেই ছিল। অদ্ভুত মানুষ। বলে সে লেহেঙ্গাটা প্যাকেট থেকে বের করে সাথে সাথে লেহেঙ্গার ভিতর থেকে একটা নীল শাড়ি বের হয়ে আসে। মিহুর চোখ বড় হয়ে যায়। কথাটা সে আসলেই সত্যি সেটা বুঝতে পারেনি। শাড়িটা হাতে নিয়ে দেখলো, খুব দামি শাড়িটা, স্টোন দিয়ে কাজ করানো। শাড়ির বাইরের কাজটা অনেক সুন্দর। অজান্তে মিহুর ঠোঁটে কোণে হাসি ফুটে ওঠে। আসলে কেউ নীল শাড়ি আমার ব্যাগে রেখেছে। অবিশ্বাস্য। কে হতে পারে লোকটা? মিহু ফোনটা হাতে নিয়ে মেসেজের রিপ্লাই দেয়। কে আপনি? আর আমাকে শাড়ি কেন দিয়েছেন? কিন্তু লোকটা কোনো রিপ্লাই দেয় না। কি হলো? লোকটা তো রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা থাক, খুব খিদে পেয়েছে, খেয়ে এসে দেখা যাবে ব্যাপারটা। বিড়বিড় করে শাড়িটা নিজের ব্যাগে লুকিয়ে রেখে নিচে চলে যায়। মিহু অনেকক্ষণ সজাগ থেকে লোকটার মেসেজের জন্য অপেক্ষা করে, কিন্তু কোনো মেসেজ পায় না। তাই মিহু ঘুমিয়ে পড়ে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে, আমায় উদাস বানাইয়া গেল বসন্তরী কালে গো মরার কোকিলে। এই অভি থাম তো। মিহুর বাচ্চা সাতচুন্নির ডাইনি পেতনি কোথাকার। তোর সাথে কোনো কথা নেই, এভাবে আমাদের ভুলে গেলি? কিরে ঘষেরি বেগম, এভাবে আমাদের ভুলে গেলি? একবার জানালিও না? আমরা কি তোর সাথে চলে আসতাম কিপটুস কোথাকার? মিহু বিয়ে বাড়িতে আসার পর থেকে আনন্দে এতটাই মশগুল যে ফোনে তেমন একটা হাতে নেয়নি। এতে মিহুর বেস্ট ফ্রেন্ড রিমি আর অভি খেপে গেছে। আরে আরে রিমি, অভি থাম, তোরা দুজনেই থাম। আর অভি একদম আমাকে ঘষেটি বেগম বলবি না, বলে দিলাম। বলবো না তো কি করবো রে? একটা খোঁজও নিবি না আমাদের? আমাদের কি আর এখন মনে আছে কত কত মানুষ ওখানে? মনে হয় মিহু কারো প্রেমে পড়েছে বিয়ে বাড়িতে। হ্যান্ডসাম ছেলের তো অভাব নেই। হ্যাঁ তাই তো। কি রে মিহু, দুলাভাইটা কেমন রে? তুই আমাদের না জানিয়ে প্রেমও করে ফেললি। এটা কিন্তু তুই ঠিক করিসনি। এখনো আমাদের ট্রিট দে। মিহু তো ভেবার জায়গা খেয়ে গেল। কথা হচ্ছিল কি নিয়ে আর কি নিয়ে গেল কোথায়। সে কপাল চাপড়িয়ে বলল, অভির বাচ্চা, ঠেলা গাড়ির পাইলট আর গুজবের মা, একটু থামবি? কথা হচ্ছিল কি নিয়ে আর তোরা কি বানালি? আমি তোদের না জানিয়ে প্রেম করছি, তোরা ভাবলি কেমনে? আমি কি এখানে প্রেম করতে এসেছি? আজব সব। রেগে গজগজ করতে করতে মিহু কল কেটে দিল। ধর, সকালবেলায় মেজাজটাই খারাপ করে দিল। কেন যেন ওদের ভিডিও কলটা রিসিভ করলাম। ধর, ভাল লাগে না। তখনই নিচে অনেক আওয়াজ পেল। দ্রুত নিচে নেমে দেখে মমি তার মামা মামি এসেছে। সাথে তাদের এক ছেলে আসিফ আর এক মেয়ে ঈশা। মিহু আর নিচে নামলো না, কারণ এদের সামনে গেলেই হাজারটা প্রশ্ন করবে। কাল মমিতা আর প্রত্যয়ের আগত,
একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা সারা জীবনের জন্য। তবে সারা জীবন টিকিয়ে রাখার দায়িত্ব কেবল তাদেরই। বিশ্বাসের মর্যাদা রাখতে জানলে কোনো সম্পর্কেই অপূর্ণতা পায় না। বিশ্বাস আর ভালোবাসার জোরে একটা পবিত্র বন্ধন সারা জীবন অটুট থাকে। বিয়ে বলে কথা, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, ছোট বড় সকলেই কাজ করছে। মৌমিতা বারান্দায় দাঁড়িয়ে প্রত্যয়ের সাথে কথা বলছে। মিহু আর মারিয়া বসে বসে গায়ে হলুদের জন্য তাজা ফুল দিয়ে সেট রেডি করছে। ঈশা বসে বসে তাদের কাজকর্ম দেখছে। মারিয়া বলল, দেখেছো মিহু আপু, কাল তো সারা জীবনের জন্য চলেই যাবে, তবু এদের কথা বলা কমছে না। কোথায় এখন আমাদের সময় দিবে? সারাটা রাত কথা বলে দিনের বেলায়ও ছাড় নেই।